হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 8 সায়েন্স চ্যাপ্টার 1-এর কোশ্চেন অ্যান্সার। চ্যাপ্টার 1-এর কিছু কোশ্চেন অ্যান্সার আমি একটু আগে অর্থাৎ কাল রাতেই দিয়েছিলাম। আজকে মর্নিংয়েও একটা চ্যাপ্টার 1-এর কোশ্চেন অ্যান্সার দিলাম। তাহলে পরপর চ্যাপ্টার 1 থেকে দুটো পার্টে প্রশ্ন উত্তর এলো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়েছি, অবশ্যই পড়তে হবে। চ্যাপ্টার 1-এ আমাদের রয়েছে বল ও চাপ, যেটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে আছে। এছাড়াও ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের রয়েছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন আর জীবদেহের গঠন, লাইফ সায়েন্স থেকে। এটা বাকিগুলো ফিজিক্যাল সায়েন্স থেকে। তো যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আর আমি যা যা পড়িয়েছি, বাংলা, হিস্ট্রি, সমস্ত কিছু, জিওগ্রাফি, সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলছে দুটি বস্তুর যে অংশ দুটি পরস্পরের সংস্পর্শে থাকে তাদের বলে। প্রথমে আমি শর্ট কোশ্চেন দিয়েছি, তারপরে একটু বড় প্রশ্ন আছে। তো তাদের বলে, এটা কি বলে? তাদের না স্পর্শতল বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন, একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলে, তাকে কি বলে? একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বলে। নেক্সট, পরের প্রশ্ন বলেছে স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করলে কোন ঘর্ষণ ক্রিয়াশীল হয়? উত্তর, স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করলে স্থিত ঘর্ষণ ক্রিয়াশীল হয়। নেক্সট, পরের প্রশ্ন, দুটি তলের কিসের উপর ঘর্ষণ নির্ভর করে? দুটি তলের প্রকৃতির উপর ঘর্ষণ নির্ভর করে। নেক্সট, পরের প্রশ্ন, একটি বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চালাতে থাকলে কোন ঘর্ষণ ক্রিয়াশীল হয়? একটি বস্তু অন্য বস্তুর ওপর থেকে চালাতে থাকতে চলঘর্ষণ ক্রিয়াশীল হয়। নেক্সট, পরের প্রশ্ন, স্প্রিং তুলার সাহায্যে কি করা হয়? উত্তর, বস্তুর উপর ক্রিয়াশীল বলকে পরিমাপ করা হয়। নেক্সট, পরের প্রশ্ন, ঘর্ষণ বল প্রযুক্ত বলের কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে। নেক্সট প্রশ্ন, অমসৃণ তলে ঘর্ষণ বল কেমন হয়? অমসৃণ তলে ঘর্ষণ বল বেশি হয়। নেক্সট প্রশ্ন, ঘর্ষণ বলের উৎপত্তি কিভাবে হয়? দুটি স্পর্শতলের অমসৃণতার জন্য ঘর্ষণ বলের উৎপত্তি হয়। নেক্সট প্রশ্ন, কোনো তলকে অমসৃণ করে কি বাড়ানো যায়? কোনো তলকে অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো যায়। নেক্সট প্রশ্ন, একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর দিয়ে গড়িয়ে চলার সময় কোন ঘর্ষণ কার্যকরী হয়? এখানে একটি বস্তু অন্য বস্তুর ওপর দিয়ে গড়িয়ে চলার সময় আবর্ত ঘর্ষণ কার্যকারী হয়। নেক্সট প্রশ্ন, কি ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়? পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। নেক্সট প্রশ্ন, চলমান বস্তুকে উপযুক্ত আকৃতি দিতে কোন ঘর্ষণ কমানো যায়? চলমান বস্তুকে উপযুক্ত আকৃতি দিয়ে কোন ঘর্ষণ কমানো যায়? উত্তর, চলমান বস্তুকে উপযুক্ত আকৃতি দিয়ে প্রবাহী ঘর্ষণ কমানো যায়। নেক্সট প্রশ্ন, মেশিনে কি ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়? মেশিনে বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। নেক্সট প্রশ্ন, হাতের তালু দুটিকে একত্রে ঘষলে কি উৎপন্ন হয়? হাতের তালু দুটো একত্রে ঘষলে তাপ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, বস্তুগুলি কে বিশেষ আকৃতি দেওয়া হয় কিসের সাহায্যে? বস্তুগুলিকে বিশেষ আকৃতি দেওয়া হয় ঘর্ষণ ন্যূনতম করার জন্য। নেক্সট, দেশলাই কাঠিকে বাক্সের অমসৃণ তলে ঘষলে কি ঘটবে? কাঠিটি জ্বলে আগুন ধরে যাবে বা জ্বলে উঠবে। নেক্সট, ঘর্ষণ না থাকলে কি হতো? ঘর্ষণ না থাকলে গতিশীল বস্তু কখনোই থামতো না। প্রশ্ন, দেওয়ালে পেরেক আটকে থাকে কিসের জন্য? উত্তর, দেওয়ালে পেরেক আটকে থাকে ঘর্ষণের জন্য। নেক্সট প্রশ্ন, প্রবাহী ঘর্ষণ কাকে বলে? প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল বস্তুর বিশেষ আকৃতি হয় কেন? উত্তর, প্রবাহী ঘর্ষণ কাকে বলে? আগে লিখব। উত্তর লিখব,
প্রবাহীর মধ্য দিয়ে কোনো গতিশীল বস্তু যখন চলতে থাকে তখন প্রবাহী বস্তুর উপর যে ঘর্ষণ বল প্রয়োগ করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। এবার লিখব প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল বস্তু বিশেষ আকৃতি হয় কেন? উত্তর, গতিশীল বস্তুর আকৃতি ও প্রবাহীর আকৃতির ওপর ঘর্ষণ বল নির্ভর করে। প্রবাহীর মধ্য দিয়ে চলমান গতিশীল বস্তুকে প্রবাহীর ঘর্ষণজনিত বলকে অতিক্রম করতে হয়। এই প্রক্রিয়ায় গতিশীল বস্তু শক্তি হারায়। এজন্য ঘর্ষণ যাতে ন্যূনতম করা যায় সেই জন্য বস্তুগুলিকে বিশেষ আকৃতি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, কাদায় আটকে গেলে কোনো মোটর গাড়ি চলতে পারে না কেন? উত্তর, আমরা জানি কোনো গাড়ি যখন রাস্তায় চলতে থাকে, দাঁড়ি হবে না এখানটা, তখন রাস্তা ও গাড়ির চাকার ভেতরকার ঘর্ষণ বাধা গাড়িকে চলতে সাহায্য করে। কিন্তু কাদায় আটকে গেলে গাড়ির চাকা মাটির ওপর দিয়ে গড়ানোর পরিবর্তে পিছলে যেতে থাকে, কারণ এই অবস্থায় রাস্তা ও চাকার ভেতর ঘর্ষণজনিত বাধার মান খুব কমে যায় বলে গাড়ির চাকা রাস্তাতে গড়িয়ে অগ্রসর হতে পারে না, পিছলে যেতে পারে। ওকে, অর্থাৎ যেহেতু পিচ্ছিলকারক জিনিস যখন থাকে তখন ঘর্ষণ বল কাজ করে না, সেই জন্য রাস্তা চাকার মধ্যে যদি কাদা চলে আসে তখন তো পিচ্ছিলকারক জিনিস চলে আসছে, তো ঘর্ষণ বল কাজ করবে না। নেক্সট, ঘর্ষণের উৎপত্তির কারণ। জাস্ট আ সেকেন্ড, উত্তর লিখব, কয়েকটি জটিল ঘটনার সম্মিলিত ফল হলো ঘর্ষণ। যেমন কোনো তলকে আপাত দৃষ্টিতে অত্যন্ত মসৃণ বলে মনে হতে পারে, কিন্তু শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় ওই ধরনের তলও একেবারেই মসৃণ নয়, অর্থাৎ খাঁজ কাটা। দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের অসংখ্য স্পর্শবিন্দু থাকে। এই স্পর্শবিন্দুগুলিকে দুটি তলের অণুগুলির এত কাছাকাছি চলে আসে যে অণুগুলি পরস্পরের ওপর আন্তরাণবিক বল প্রয়োগ করে, ফলে তল দুটির আসঞ্জস্য ঘটে। এই ধরনের আসঞ্জস্য ঘর্ষণের উৎপত্তির কারণ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বরফের ওপর দিয়ে চলতে গেলে পা টিপে টিপে হাঁটতে হয় কেন? উত্তর লিখব, হাঁটার সময় কোনো ব্যক্তি ভূমির ওপর আনতভাবে চাপ দেয়। আচ্ছা, প্রতিক্রিয়া স্বরূপ ভূমিও ব্যক্তির উপর আনতভাবে বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে দেয়। ঘর্ষণ বল অনুভূমিক উপাংশের বিপরীতে ক্রিয়া করে। বরফের ওপর দিয়ে চলার সময় ঘর্ষণজনিত বাধা অনেক কম বলে বড় বড় পদক্ষেপে দ্রুত চলতে গেলে বরফের প্রতিক্রিয়ার অনুভূমিক উপাংশের মান বেশি হয়, ফলে ব্যক্তি সামনের দিকে পিছলে পড়ে। কিন্তু ছোট ছোট পদক্ষেপ করে ধীর গতিতে চললে বরফের প্রতিক্রিয়ার অনুভূমিক উপাংশ কম হয় বলে ব্যক্তি সামনের দিকে না পিছলে অগ্রসর হতে পারে। সেই জন্য বরফের ওপর পা টিপে টিপে হাঁটতে হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, একটি বেলুনের মধ্যে বাতাস ভর্তি করে ওর মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটি ওপর দিকে উঠে যায় কেন? উত্তর, বেলুনের মধ্যে বেশি চাপে বাতাস ভর্তি করে ওর মুখ নিচের দিক করে রেখে খুলে দিলে মুখ দিয়ে বাতাস নিচের দিকে সবেগে বেরিয়ে যায়। এটি ক্রিয়া। ওকে, এর ফলে বেলুনের উপর বাইরের বাতাস একটি প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ওই বিপরীতমুখী প্রতিক্রিয়ার জন্যই বেলুন ওপরের দিকে উঠে যায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, একটি নৌকার পাল খাটিয়ে পালের ওপরে একটি টেবিল ফ্যানের বাতাস ফেললে নৌকোটি কি সামনের দিকে এগিয়ে যাবে? উত্তর, পাল সমেত নৌকোটি একটি নির্দেশতন্ত্র হিসাবে ধরলে টেবিল ফ্যান ওই একই নির্দেশতন্ত্রে অবস্থান করছে, সুতরাং ওই নির্দেশতন্ত্রের সাপেক্ষে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার বল ওই সংস্থার ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে
পারে না। সুতরাং পরিবেশের বায়ুসমূহ অনুপস্থিত থাকলে শুধুমাত্র টেবিল ফ্যানের বাতাস নৌকোকে সামনের দিকে চালিত করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, ঘোড়া গাড়িকে যে বলে টানে গাড়িও ঘোড়াকে সামনে সমান বলে বিপরীত দিকে টানে, তাহলে গাড়ি চলে কি করে? উত্তর, ঘোড়ার গাড়িকে যে বল দিয়ে, অর্থাৎ ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে গাড়িও ঘোড়াকে একই পরিমাণ বল দিয়ে বিপরীত দিকে টানে, কিন্তু ঘোড়া তির্যকভাবে মাটিতে পা রেখে গাড়ি টানে, ফলে মাটিতে তির্যকভাবে একটি বল ক্রিয়া করে। মাটি ও ঘোড়ার পা বরাবর একটি প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ ঘোড়ার ওজন দ্বারা নিষ্ক্রিয় হয় এবং অনুভূমিক উপাংশ যদি গাড়ির উপর মাটির ঘর্ষণজনিত বলের চেয়ে বেশি হয় তবেই ঘোড়ার গাড়িকে সামনের দিকে চালাতে পারে, মানে তবেই ঘোড়াটি গাড়িটিকে সামনের দিকে চালাতে পারে। ওকে, নেক্সট বল কাকে বলে? উত্তর লিখব, কোনো বস্তুর ওপর যা প্রযুক্ত হয়ে বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কোন কোন বিষয় জানা যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা, বলের জাড্যধর্ম। নেক্সট প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোন কোন বিষয় জানা যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায়, বলের একক আর বলের মাপ। নেক্সট হচ্ছে, নিউটনের তৃতীয় সূত্র থেকে কি কি জানা যায়? নিউটনের তৃতীয় সূত্র থেকে জানা যায় দুটি বিষয়, ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। নেক্সট প্রশ্ন, নদীর জলের চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয় কেন? উত্তর, নদীর জলে লবণের ভাগ কম, সমুদ্রের জলে লবণের ভাগ বেশি। সমুদ্রের জলে লবণের ভাগ বেশি হওয়ায় তার ঘনত্বও বেশি। আচ্ছা, সমুদ্রের জলের ঘনত্ব বেশি বলে কোনো বস্তুর উপর ওই জলের ঊর্ধ্বমুখী ঘাত নদীর জলের তুলনায় অনেক বেশি, তাই সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয়। নেক্সট প্রশ্ন, জাহাজের ছিদ্র দিয়ে জাহাজের ভেতরে এরূপ জল প্রবেশ করলো যে জাহাজটি বঙ্গোপসাগরের জলে কোনো রকমে ভেসে অগ্রসর হতে লাগলো, কিন্তু গঙ্গা নদীতে প্রবেশ করার পর জাহাজটা ডুবে গেল। এর কারণ কি? উত্তর, সমুদ্রের জল লবণাক্ত বলে এর ঘনত্ব পরিষ্কার নদীর জলের ঘনত্ব অপেক্ষায় বেশি, তাই সমুদ্রের জল নদীর জল অপেক্ষায় বেশি ঊর্ধ্বঘাত প্রয়োগ করতে পারে। জাহাজটি বঙ্গোপসাগরে থাকাকালীন সমুদ্রের জলে বেশি ঊর্ধ্বঘাত পেয়ে কোনো রকমে ভাসমান ছিল, কিন্তু গঙ্গা নদীর পরিষ্কার জলে প্রবেশ করা মাত্রই তার ঊর্ধ্বঘাত কমে যায়, ফলে জাহাজটি কিছুটা ভারী হয়ে যায়, তাই সাগর থেকে নদীতে প্রবেশ করার পর জাহাজটি ডুবে যায়। নেক্সট প্রশ্ন, বস্তু যত ভারী হয় অমসৃণ মেঝের উপর দিয়ে সেটি টানলে বেশি কষ্ট হয় কেন? বলছে বস্তু যত ভারী হয় অমসৃণ মেঝের ওপর দিয়ে সেটিকে টানলে বেশি কষ্ট হয় কেন? উত্তর, বস্তুর তল কিছু না কিছু অমসৃণ। ওই বস্তুকে অমসৃণ মেঝেতে রাখলে বস্তুর তলের এবং অমসৃণ মেঝের খাঁজগুলি পরস্পরের সঙ্গে আটকে যায়, তখনই ওই বস্তুকে টানতে গেলে একটি বাধার সৃষ্টি হয়, যাকে ঘর্ষণ বলে। নেক্সট লিখব, বস্তু যত ভারী হয় খাঁজগুলি পরস্পরের সঙ্গে তত বেশি জোরে আটকে থাকে, আর তারপরে লিখব অর্থাৎ ঘর্ষণ বল বৃদ্ধি পায়, তখন তাকে টানতে আরও বেশি কষ্ট হয়। নেক্সট প্রশ্ন, একটি নিরেট কাঠের চোঙকে একটি পাত্রের ভেতর তলদেশে সংস্পর্শে এমনভাবে রাখা হলো যে পাত্রকে জলপূর্ণ করার পরেও চোঙের তলায় বিন্দুমাত্র জল প্রবেশ করলো না, এক্ষেত্রে চোঙটি কি ভেসে উঠবে? উত্তর, না। পাত্রটি জলপূর্ণ হওয়া সত্ত্বেও চোঙের তলার জল প্রবেশ করতে না পারায় চোঙের উপর জলের কোনো ঊর্ধ্বঘাত পড়বে না, শুধু ওপর থেকে চোঙের উপর নিম্নমুখী ঘাত প্রয়োগ করবে। আবার চোঙের বক্রতলে বিভিন্ন অভিমুখ থেকে
প্রযুক্ত পার্শ্বচাপ ঘটে, ফলে চোঙের নিজস্ব ওজন তাকে জলে নিমজ্জিত রাখে। ওকে, ফলে চোঙের নিজস্ব ওজন তাকে জলে নিমজ্জিত রাখে, ফলে চোঙটি ভেসে উঠতে পারে না। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।